অনামিকা যে সায়ানকে সেদিনের জন্য প্রশ্ন করেনি এমন কিন্তু নয়, করেছিল, কিন্তু সায়ান কোনোভাবে কাটিয়ে নিয়েছে। অদ্ভুত ব্যাপার হলো অনামিকা সায়ানের থেকে দূরত্ব মেপে চলে। হিসেব মতো অনামিকা চাইলে বেশি থাকবে, সায়ান অধিকার সব চাইবে, কিন্তু এসবে বড্ড অনীহা। একদিকে অবশ্য সায়ানের জন্য ভালোই হয়েছে, কারণ অনামিকা যদি অধিকার চাইতো তাহলে কি যে হতো। ইভাদ এসেছিল অনামিকাকে দেখতে, আপাতত সব ঠিক। এখন উচিত অনামিকার রিপোর্ট সম্পর্কে জানানোর, কিন্তু যদি হিতে বিপরীত হয়। হ্যাঁ, অনামিকার স্বাস্থ্যের কথা চিন্তা করে ইফাত আরেক দফা পিছিয়ে এলো। অথচের সাথে দেখা করতে যায় ইফাত। সায়ান এক প্রকার বন্দি করে রেখেছে। ভালোবাসার বিভিন্ন রূপ ইফাত দেখেছে, খুব অল্প সময় দেখেছে। অতসীর জন্য সায়ার পাগলামো, দেহানের জেদ, অতসীর বন্ধুত্ব কিংবা রাইমার আত্মত্যাগ, সব যেন এক একটি জীবন্ত উদাহরণ। অতসীর সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিল ইফাত। এই কথা সে কথা, কত কথা হলো। আফরিন ইফাতের সম্পর্ক ঠিক করতে বেচারিকে বেশ ভুগিয়েছে, কিন্তু দিন শেষে অতসী সব সামলে আফরিনকে বাধ্য করেছিল ফিরে আসতে। তাই হয়তো ইফাত আফরিনকে পেয়েছে আর তারা দুজন এক হয়েছে। কিছুক্ষণ চুপ থেকে রাইমা দিহানের সম্পর্কে বিনা দ্বিধায় জিজ্ঞেস করে অতসী। ইফাত সবটা বলে, বিয়ের কারণ, দিহানের নেশায় করা ভুল সব বলে। অতসী চুপচাপ শুধু শুনছিল। রাইমা কেন এসব বলেনি? কিছু ধারণা সে করেছিল, কিন্তু এতটা? ইফাতের কথা শুনে অতসী দীর্ঘশ্বাস ফেলে। এছাড়া আর কি বা করার আছে? তবে হ্যাঁ, এটা বিশ্বাস আছে রাইমা ঠিক দেহানের মনে জায়গা করে নিতে পারবে। দ্রুত ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটে চেক ইন করলো রেদওয়ান। লাস্ট মোমেন্টে আজ দেশে ফিরেছে সে। অনেক প্রশ্নের জবাব চাই। ভালোবাসার প্রত্যাখ্যান করেছিল, তার জন্য মাপ চাই, কিন্তু আদৌ কি পাবে? না, না পারতে তো হবেই। প্রায় 17 মাস পর আজ তার একটু দেখা পেয়েছে। মেয়েটা উধো হয়ে গিয়েছিল, ফিরিয়ে দিবে তো দিক না, কিন্তু একবার তার সামনে গিয়ে দাঁড়াবে। ভালোবাসার দাবি নিয়ে নয়, ক্ষমার জন্য, নিজের সন্তান অস্বীকার করার পাপ থেকে মুক্তির জন্য। কিন্তু কিন্তু এই পথ যে কখন শেষ হবে? ফোনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করলো সায়ান। আজ বড্ড বেশি দেরি করে ফেলেছে, অথচ প্রায় ঘুমিয়ে গিয়েছিল। সায়ান এসে টেনে টুনে খাইয়ে দিতে আবার ঘুম। রাতের খাবার সায়ানের হাতে খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে অতসীর। ফ্রেশ হয়ে এসে অতসীর পাশে শুয়ে এক হাতে নিজের দিকে টেনে ঘুমের দেশে পাড়ি জমায় সায়ান। কারো হালকা চিৎকারে ঘুম ভাঙলো অতসীর। চোখ বুঝে নিজেকে আবিষ্কার করলো সায়ানের বুকে। আদৌ ঘুমে চোখ মেলে তাকাতে একজনকে দেখতে পেল অতসী। হঠাৎ গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, বুকের মাঝখানে কেমন জ্বালা পড়ার অনুভূতি। বা হাতে সায়ানের বুকের কাজটা টি শার্ট খামচে ধরা অতসী অস্ফুট স্বরে বলে উঠল, অনা আপু, তুই এখানে? অতসী খুব দ্রুত উঠতে চেষ্টা করেও পারে না। এদিকে অনামিকা ঠায় দাঁড়িয়ে আছে, পরনে হালকা আকাশি রঙের শাড়ি, চুলগুলো বদ্ধ অগোছালো। শরীর বেশ ভালোই লাগছে, স্বাস্থ্য ভালো হয়েছে আগের থেকে একটু। অতসী যতই উঠতে চাইছে সায়ান আশ্রে বিশ্রে আবদ্ধ করে নিচ্ছে বারবার। অতসীর ডাক সায়ান গ্রাহ্যই করছে না। এদিকে সায়ান ঘুমের মাঝে ভাবছে হয়তো আজান দিয়েছে, তাই অতসী উঠতে চাইছে। সায়ান অতসী শক্ত করে দুহাতে আঁকড়ে ধরে টেনে শুয়ে দিয়ে অতসীর কাঁধে মাথা রাখলো। অনামিকার চোখের সামনে সব স্পষ্টত ঘটছে। এদিকে অতসীর ছটফটানো বেড়েই চলেছে। এবার সায়ান চোখ খুলে ঘুম ঘুম চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, এমন করছো কেন? বাহিরে এখন আলো ফোটেনি তো। কাঁপা কাঁপা কণ্ঠে অতসী বলল, আপু, আপু ঘুমে আছে, প্লিজ ঘুমাতে দাও। না সায়ান, আমি ঘুমে নেই। ভাগ্যিস আমার ঘুম ভেঙেছিল, না হলে তো। অনামিকার কণ্ঠস্বরে সায়ান উঠে বসে। দরজার দিকে তাকাতেই অনামিকাকে দেখতে পায়। এক হাতে দরজায় ভর দিয়ে হেলানোভাবে দাঁড়িয়ে আছে সে। কিন্তু এই দরজা তো। নিজেকেই মনে মনে গালি দিল সায়ান। ফোনে কথা বলার সময় এতটা ব্যস্ত ছিল যে দরজা ঠিকমতো লাগিয়েছে কিনা খেয়াল করেনি। সায়ানের চিন্তার ঘোর কাটলো যখন অতসী দ্রুত নেমে গিয়ে অনামিকার দু হাতে আঁকড়ে ধরে বলতে শুরু করেছে। আপু তুই ভুল বুঝছিস আসলে। অনামিকা অতসীকে থামিয়ে দিয়ে বলতে শুরু করে, ভুল? অতসী নিজের স্বামীকে বোনের বিছানায় দেখে আমি ভুল ভাবছি, নাকি আমার বোনকে আমার স্বামীর বুকে দেখেছি বলে ভুল করেছি? তুই না চলে গিয়েছিলি? কখন আসলি? আপু প্লিজ শান্ত হও, চিৎকার করো না, তোমার স্বাস্থ্যের জন্য। চিৎকার? লজ্জা করছে না তোর আমার সংসার এভাবে শেষ করে দিতে? আরে ও তো পুরুষ মানুষ, চাহিদা থাকতেই পারে, তাই বলে রাস্তার মেয়ের মতো সব বিলিয়ে দিলি? আপু আমার কথা শোনো। বাবা ঠিকই বলে, তুই রাস্তার মেয়ে। আসলে তুই রাস্তার মেয়ে না, তুই বাজারি মেয়ে। ছোটবেলা থেকে আমার সব কিছুতেই তোর চাই, তাই এভাবে আমার স্বামীকে কেড়ে নিলি। সমাজে কি পরিচয় দিবি নিজের? সায়নের রক্ষিতা বলে? অতসী এ পর্যায়ে অনামিকার পায়ে বসে পড়ে, পা ধরে মিনতির সুরে বলতে থাকে, আপু তুই যা বলবি আমি মাথা পেতে নিব, কিন্তু এবার শান্ত হয়ে যাও। সায়ান এতক্ষণ চুপ থাকলেও এবার এগিয়ে এসে বলল,
অতসী আমার স্ত্রী, লিগ্যাল ওয়াইফ, আশা করি তুমি বুঝেছো। স্ত্রী মানে? অতসী তোমার স্ত্রী হলে আমি কে সায়ান? তুমি আমার প্রথম স্ত্রী। সায়ানের কথায় অনামিকা দরজা ঘেঁষে বসে পড়ে। কিছুক্ষণ চুপ থেকে খুব সহজ গলায় বলল, তোমরা দুজন আমাকে এভাবে ঠকাতে পারো না। সায়ান মাহমুদ, তুমি অতসীকে ছাড়বে, এমনকি এক্ষুনি তালাক দিবে? সম্ভব নয়। সব সম্ভব। তুমি মুখে মুখে এখনই 3 তালাক না দিলে আমি কিছু করে বসবো। অতসী চুপচাপ উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে বলে, আপু, আমি চলে যাচ্ছি। প্লিজ তুই শান্ত হও। কোনোদিন ফিরে আসবো না। আমার জন্য তুই অনেক হারিয়েছিস, আর হারাতে হবে না। সায়ান অতসীর হাত খুব শক্ত করে ধরে, হাত ধরে টেনে একদম নিজের সাথে মিশিয়ে অনামিকার মুখোমুখি দাঁড় করে। অনামিকা, এটা তোমার জীবনের একটা সত্যি, তুই মানতে বাধ্য। তোমার যতটা অধিকার ঠিক ততটা অধিকার অতসীর। আমি মানি না। কথা শেষ করার আগেই অনামিকা অতসীর হাত ধরে টান দিয়ে উল্টে ধাক্কা দেয়, যার ফলে অতসী পাশে রাখা ল্যাম্পের স্ট্যান্ডের কাছে ফ্লোরে ধপ করে পড়ে যায়। এদিকে অনামিকা নিজেও সেন্সলেস হয়ে সায়ানের পায়ে লুটিয়ে পড়ে। রাত প্রায় 2:23। দিহান ইফাত চলে এসছে। অনামিকা ব্লাড প্রেশার পায় 180/130, যেখানে নর্মাল 120/80। অনামিকার মাইনর অ্যাটাক হয়নি, এটাই বেশি। এত দ্রুত ব্রেইন হয়তো নিতে পারছে না, কিন্তু যদি বেশি জোর দেওয়া হয় অনামিকা মারা অব্দি যেতে পারে। ইফাত বেশ রেগে আছে। এতটা কেয়ারলেস শায়ান কিভাবে হতে বলো? হ্যাঁ, অনামিকার লাইফ রিস্ক। হ্যাঁ, মেয়েটা যা করেছে হয়তো ঠিক না, কিন্তু সত্যতা এখনো প্রমাণ হয়নি। তাছাড়া কারো লাইফ নিয়ে এমন রিস্ক নেওয়ার অধিকার কারণেই। কিন্তু দিহানের দৃষ্টি অতসীতে স্থির। মেয়েটা অনবরত কাঁদছে, দরজার হাতল ধরে ঠায় দাঁড়িয়ে আছে। দিহানের প্রচন্ড ইচ্ছে করছে অতসীর কাছে এগিয়ে গিয়ে খুব শক্ত করে 2 হাত ধরতে, সাহস দিতে। লেডি, আমার লেডি লাভ, তুমি চিন্তা করো না, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আফসোস, আজ 2 হাত ধরার অধিকার নেই, না আছে সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা। জেদ এতটা কেড়ে নেবে জানলে দিহান হয়তো জীবন থেকে জেদ শব্দ মুছে ফেলতো। দীর্ঘশ্বাস ফেলে সায়ানের দিকে আগালো দিহান। মাঝে মধ্যে পুরুষ মানুষের এমন অনেক কিছুই মেনে নিতে হয়, যার কারণে তার হৃদয়ে অনবরত রক্তক্ষরণ হতে থাকে, কিন্তু তবুও মেনে নিতে হয়। কারণ পুরুষ জাতি এমন এক জাতি, তাদের ভিতরে জ্বলে পুড়ে খাক হয়ে যাক, তবুও তাদের চেহারায় যেন সামান্য আঁচ না আসে। অথচ দরজার সামনে দাঁড়িয়ে আছে, নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। কেন সেদিন সে চলে গেল না? হ্যাঁ, বারবার কেন সবার সুখের পথে বিষাদের রূপ নিয়ে আসে? কেন? বাবা হয়তো ঠিকই বলে। আমি মেয়েটাই খারাপ, মন্দ ভাগ্য নিয়ে এসেছি সবার জন্য। আচ্ছা, আমার কি দোষ? আমি তো বলেছিলাম না আমি মিস্টার মাহমুদের সাথে বিয়ে দিতে। জোর করে কেন আমাকে নিয়েই এসব হলো? বাড়ির ভাঙার খুলোটা ব্যবহার হয় সব আবর্জনা পরিষ্কারে, কাজ শেষে ফেলে রাখা হয় কোনো একটা কোনায়। আজকে নিজেকে বড্ড তেমন মনে হচ্ছে। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো অতসী। বাড়ি থেকে বেরিয়ে গেটের কাছে আসতেই গার্ডসগুলো বাধা দিল। পায়েও যেন শক্তি নেই, তাই তো অতসী গেটের পাশটায় ঠায় বসে আছে। একটা মেয়ে কোথায় যাবে, কি করবে, কি হবে আগামী সে জানে না। তবে নিজের বোনের ক্ষতি তো আর করতে পারবে না। অতসী এখানে থাকলে সায়ন কোনোদিন অনামিকাতে আসক্ত হতে পারবে না, তাই আমাকে দূরে সরে যেতেই হবে। এমন হাজারো এ কথা সে কথা ভাবছিল অতসী। ভালোবাসা, আমি তোমাকে নিয়েই সবচেয়ে বেশি বিব্রত আজ। তোমাকে নিয়েই এমন আহত, এত অপরাধী, এত অসহায়। তোমাকে নিয়েই পালিয়ে বেড়াই, তোমাকে নিয়েই ব্যাকুল ফেরারি। মহাদেব সাহা। সায়ানের কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে অতসী। সায়ান এসে চুপচাপ অতসীর পাশে বসেছে। অতসীর ঠোঁটের কোনায় লেগে আছে রক্ত। আস্তে ধীরে এগিয়ে যায় রক্তিম ঠোঁটের প্রান্তে। আজ সায়ান অন্য এক নেশায় ডুব দিয়েছে, যেন নেশা যেন গভীর থেকে গভীরতম। মানুষের রক্তে আলাদা এক স্বাদ আছে। সত্যি কি তাই, না এই স্বাদ শুধুই অতসীর? কোনটা? আমিনুল সাহেব অনামিকার মুখোমুখি বসে আছে। পুরোটা বিষয় সব নিজের মুখে অনামিকাকে জানিয়েছে সে। সায়ান অতসীর বিয়ে সে নিজে দিয়েছে, এটা সে স্বীকার করে নিয়েছে। অনামিকার দৃষ্টি বাইরের দিকে। শান্ত স্বরে আমিনুল সাহেবকে প্রশ্ন করলো, আমি যদি আপনার নিজের সন্তান হতাম তাহলে কি এমন করতে পারতেন? অনামিকার এমন প্রশ্নে হকচকিয়ে ওঠে আমিনুর সাহেব। অনামিকা তার সন্তান নয়, এটা অনামিকা জানে কিভাবে? না, তুমি আমার সন্তান, আমি তোমার বাবা, এমন কেন বলছো? তার ছেলের সাথে হেসে অনামিকা জবাব দিল, আমি জানি আপনি আমার বাবা নন মামা, আমার মায়ের ভাই। তাই তো আজ আপনি এমন করতে পেরেছেন। তুমি ভুল বলছো মা, আমি তোমার। আমার সুখের জন্য? কেমন সুখের জন্য আপনি এমন করেছেন?
কি সুখ পাচ্ছি আমি। অনামা। আর যদি আমার মা বাবা বেঁচে থাকতো, তারা হয়তো আমার জন্য এমন সিদ্ধান্ত কোনোদিন নিত না। এমন সময় সায়ান ইফাত রুমে প্রবেশ করলো। অথচি চুপচাপ রাইবার হাত ধরে বাইরে অপেক্ষা করছে। 5 মিনিট পর দিহান আসলো। দিহান এসে অনামিকার মুখোমুখি বসে আছে। কিছুটা সময় নিয়ে অনামিকাকে দিহান জিজ্ঞেস করলো। অনামিকা, তুমি ঠিক আছো? অনামিকা চুপ করে বসে আছে, দৃষ্টি এখনো বাইরের দিকেই। কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো আছে সে, বেশ ভালো। এতটা ভালো যে তার মনে হচ্ছে পুরো পৃথিবী যেন শুধু তাকেই ভালো রেখেছে। দিহান আবারও বলতে শুরু করে। অনামিকা, আমার কিছু প্রশ্নের উত্তর চাই। সায়ানের মা যখন তোমাদের বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে যায়, তখন তুমি আন্টিকে জানোই তা বলে অপমান করো। ঠিক তার কয়েকদিন পর সায়ানের সাথে দেখা করে সব দোষ অস্বীকার দাও। এর কারণ জানতে পারি? অনামিকা তবুও নিশ্চুপ। আমিনুর সাহেব দিহানকে ধমকে ওঠে, কারণ এখন এসব প্রশ্ন করার সময় নয়। অনামিকা অসুস্থ, কিন্তু দিহান অনড়। আজ সে হাজারো প্রশ্ন নিয়ে অনামিকার সামনে, কারণ এগুলো না জানা অবধি কোনো সিদ্ধান্তে কেউ পৌঁছতে পারছে না। কিছু সময় পর অনামিকা বিছানা ছেড়ে উঠে অতসীর দিকে এগিয়ে যায়। খুব শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করে। আমার সব কেড়ে নিলি কেন রে? সারা জীবনের শোধ একেবারে তুলে নিলি? অনামিকা হঠাৎ হিংস্র হয়ে ওঠে। অতসীকে আঘাত করতে লাগলে ইফাত গিয়ে সামনে দাঁড়ায়। রাইমাকে আগেই ধাক্কা দিয়েছে। সায়ানের পায়ের কাছে পড়েছে সে। সায়ান দুহাতে রাইমাকে তুলেছিল। মেয়ে মানুষের এত শক্তি কোত্থেকে এলো ভেবে পায় না ইফাত। খামছে গলার পাঁচটা রক্ত বের করে ফেলেছে ইফাতের। দিহান সায়ান পেছন থেকে অনামিকাকে ধরলেও অনামিকা শান্ত হচ্ছিল না। বাধ্য হয়ে ইফাত দ্রুত সিডেটিভ দিল। চিৎকার করে কিছু সময় পর ঘুমিয়ে পড়ল। রাইমার হাতে হ্যান্ডরাব দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল অতসী। ইফাদের গলা সে নিজেই পরিষ্কার করে দিয়েছে। আমিনুর সাহেব চুপচাপ বসে আছে। অনামিকা এরূপ যেন তাকে চিন্তায় ফেলে দিয়েছে। ইফাত সিদ্ধান্ত নিয়েছে অনামিকাকে একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যাবে, অথবা এখানে কল দিয়েই নিয়ে আসবে। 2 ঘন্টার ভিতর একজন মনোবিজ্ঞানী চলে আসলো। সম্পূর্ণ কথা শোনার পর সে হিপনোটিজমের পরামর্শ দিল। হিপনোটিজম, হিপনোটাইসিস কিংবা সম্মোহন বিদ্যা প্রাচীনকাল থেকেই প্রচলিত এই মানব সমাজে। একজনের চরম প্রস্তাবনা, তীব্র আবেগ ও কল্পনা শক্তি দ্বারা অন্যের মনকে প্রভাবিত করা এবং পরিচালনা করাকেই বলা হয় হিপনোটিজম। অষ্টাদশ শতকে সম্মোহন বিদ্যার নামকরণ করা হয় মেসমেরিজম। অস্ট্রিয়ার ভিয়েনা শহরের ডক্টর ফ্রান্স অ্যান্টন মেসমার সম্মোহন বিদ্যার চর্চা শুরু করেন। ফলে এর ব্যাপক প্রচার শুরু হয় এবং ডাক্তারবাবুর নাম অনুসারে সবাই একে মেসমেরিজম বলতে থাকে। এটি এক ধরনের চরম প্রস্তাবনা, শিথিলতা এবং তীব্রতার কল্পনার শক্তির দ্বারা একটি অস্বাভাবিক স্বপ্নায়ন, মোহগ্রস্তের অবস্থা বৈশিষ্ট্য বর্ণনা করা, যা অনেকটা ঘুমের মতো মনে হলেও আসলে ঘুম নয়, কারণ বিষয়টি পুরো সময় জুড়ে সজাগ থাকা। অধিকাংশ সময় একে দিবাস্বপ্নের মতোই মনে হয়, অথবা কোনো বই বা মুভিতে নিজেকে হারিয়ে ফেলার মতো। হিপনোসিস চলাকালীন সময় মস্তিষ্কের সচেতন অংশগুলোকে সাময়িকভাবে নিয়ন্ত্রণে নিয়ে ওই ব্যক্তির বিক্ষিপ্ত চিন্তাগুলোকে কেন্দ্রীভূত করা হয় এবং তাকে রিল্যাক্স করার দিকে মনোনিবেশ করা হয়। যখন আমাদের মন কোনো একটা নির্দিষ্ট দিকে নিবিষ্ট হয়, কেন্দ্রীভূত হয়, তখনই আমরা শক্তি অনুভব করি। যখন কোনো ব্যক্তি সম্মোহিত হয়, তখন আমরা তার মাঝে কিছু শারীরিক পরিবর্তনও লক্ষণীয় হয়, যেমন তার নাড়ির স্পন্দনও কমে যায়, শ্বাস প্রশ্বাসও কমে যায়। এই সময় ওই ব্যক্তিকে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যে বা বিশেষ কোনো নির্দেশনা প্রদান করা হয়। সম্পূর্ণ বিষয় ডক্টর নাতাশা সায়ানদের বুঝিয়ে বলল। প্রশ্নের উত্তরগুলো যে চাই, তাই এই পদ্ধতি ব্যবহার করতে কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পর অনামিকা, একজন নারী পারে সন্তানকে যে কোনোভাবে গড়ে তুলতে। সন্তান কেমন হবে নির্ভর করে মায়ের উপর। সন্তানের শৈশব হলো কাদা মাটির মতো। মা যেমন চায় তেমন শিক্ষা দিয়ে সন্তানের মনুষ্যত্বের কাঠামো তৈরি করতে পারে। তারপর বাস্তবতার শিক্ষা দিয়ে সেই কাঠামোকে শক্ত মজবুত তৈরি করার ক্ষমতা শুধু রাখে মা। মায়ের অবদান সন্তানের জীবনে সব থেকে বেশি। বাবা চাইলেও মায়ের কমতি পূর্ণ করতে পারে না। নারী কি নদীর মতো? নারী কি পুতুল? নারী কি নীরের নাম টবে ফুল ফুল? নারী কি বৃক্ষ কোনো না কোমল শিলা? নারী কি চৈত্রের চিতা নিমিলিত হিনীলা? হেলাল হাফিজ। নারী চাইলে গড়তে পারে, ভাঙতে পারে। অতসীর মা নিজের মাঝে কুকড়ে যাচ্ছে, কারণ সে চাইলে অনামিকার প্রতি যত্নশীল হতে পারত। তাহলে অতসীর প্রতি তার বাবার এমন মনোভাব কেটে যেত শুরু থেকেই। অতসী জন্মের পর থেকে সে অতসী অনামিকাকে আলাদা চোখে দেখেছে। খুব কি ক্ষতি হতো যদি দুজন মেয়েকে নিজের বুকে সমানভাবে আগলে রাখতো? হয়তো পারতো। তাহলে তো আজ 2 মেয়ের জীবনে এমন পরিস্থিতি আসতো না। ডক্টর নাতাশা কিছুক্ষণ সময় নিয়ে অনামিকাকে আবার জিজ্ঞেস করে।
তুমি কি মিসেস মাহমুদকে চেনো? অনামিকা ধীর গলায় উত্তর দেয়। হ্যাঁ, আমার শাশুড়ি মা। তার সাথে তোমার প্রথম দেখা কোথায় হয়? নানা বাড়ি। তুমি কি তাকে আগে থেকে চিনতে? না, অপমান করেছিলে কেন? আমি করতে চাইনি, কিন্তু সে যখন আমাকে আংটি পরাতে এসেছিল তখন আমার এটা ছাড়া কোনো উপায় ছিল না। কেন? কারণ কি কারণ? আমি আমি আচ্ছা, বাদ দাও। তাহলে পরে কেন সায়ানের সাথে দেখা করেছিলে? প্রতিশোধ নিতে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? অতসী জীবন থেকে সব ভালোবাসার মানুষ কেড়ে নিতে। কেন? অতসী তোমার বোন। আমিও মানতে চেয়েছি, বারবার চেয়েছি। যখন যখন সব ভুলে মায়ের কাছে গিয়েছি, শুধু শান্ত অপমান ছাড়া আর কিছুই পাইনি। আমারও মা চাই। বাবার আদর ছিল, কিন্তু মা তো মাই। জীবনের সব থেকে খারাপ সময় পার করেছিলাম আমি। ভালোবাসার প্রত্যাখ্যান, একটা নতুন সত্তা, কেরিয়ার, সব কিছুতে আমাকে জেঁকে ধরেছিল। আমি চাইলেও মুক্ত হতে পারছিলাম না। তখন আমার মায়ের কোল বেশি প্রয়োজন ছিল। কিন্তু যেদিন আমার মায়ের অবহেলার কারণে আমি আমার নিজের ছোট্ট সত্তা হারিয়ে ফেলি, সেদিন থেকে আমি আর প্রতিশোধের নেশায় মেতে উঠেছিলাম। সায়নের সাথে দেখা করে সব দোষ অতসীর দেওয়া ছিল আমার ইচ্ছাকৃত। কারণ সায়নের মা বুঝতে পারেননি সায়নের পছন্দ কে ছিল। এরপর সব ভালোই চলছিল। সায়নের সামনে নিজেকে ভিকটিম প্রমাণ করা, অতসীর দোষ সব। কিন্তু ঝামেলা বাজলো তখন, যখন সায়ান অতসীকে কিডন্যাপ করতে যায়। আমি উল্টো চাল দিয়ে নেক্সট মোমেন্টে অতসীর জায়গা নিজেকে কিডন্যাপ করিয়ে নিয়েছিলাম। আমি জানতাম সায়ন এদিক দিয়ে অনেক দায়িত্বশীল মানুষ, কারণ তার জন্য একটা মেয়ের সম্মানহানি সে মেনে নেবে না। হলো ঠিক তাই। এরপর খুব দ্রুত আমাদের বিয়ের সব ফাইনাল। কিন্তু আমি বিয়েটা করতে চাইনি। আবার যখন যখন অতসীর কপালে মা চুমু দিত, তখন তখন আবারও পুরনো ঘাস সতেজ হতো। প্রথমে আমার মা, বাবা, পরে সন্তান হারিয়ে আমি যেন আহত সিংহী হয়ে উঠেছিলাম। তোমার সন্তান? আমার সন্তান, আমার ছোট্ট সন্তান। যখন ওকে ছোট্ট ট্রে করে বাইরে নিয়ে যাচ্ছিল, আমি শুধু ছোট্ট হাত পা দেখেছিলাম, তাও আবার ছিন্ন ভিন্ন। আমার তথাকথিত মায়ের জন্য আমার সন্তান মরে যায়, কারণ পাকা পেঁপে সে আমাকে খেতে দিয়েছিল। আমি জানতাম না পেঁপে বা আনারস খেলে আমার বাচ্চাটার কষ্ট হবে। জানি এতে মায়ের দোষ ছিল না, তবুও সব পেয়ে হারানোর যন্ত্রণা আমাকে শেষ করে দিয়েছিল। তাই আমি এসব করেছি। কথাগুলো শেষ করার আগে অনামিকার শ্বাসকষ্ট শুরু হয় ভীষণভাবে। তাই ডক্টর নাতাশা অনামিকাকে নর্মাল করে, কিন্তু অনামিকা বেশ ক্লান্ত হয়, নেতিয়ে পড়ছিল বারবার। অতসী রাইমা দুজনে অনামিকাকে শক্ত করে জড়িয়ে ধরে। দুজনেই আজ কান্না করছে। রাইমা বেশ স্পষ্ট করে বলে উঠল, কি ভয়ঙ্কর একা ছিলে তুমি আপু। সবার মাঝে থেকেও তুমি ছিলে না। আর আমি কিনা তোমাকে। আপু প্লিজ মাফ করে দিও। অতসী দ্রুত দাঁড়িয়ে কান্না করছিল। এদিকে অতসীর মা ঠায় বসে আছে, সবাই নিশ্চুপ। ডক্টর নাতাশা ইফাতের দিকে এগিয়ে যায়। ইফাদ, সব জানার পর জানি না তোমাদের সিদ্ধান্ত কি হবে, তবে মেয়েটা মানসিকভাবে অসুস্থ। ছোট বয়স থেকে এসব আঘাত নিয়ে, অবহেলা নিয়ে ওর মাইন্ড নেগেটিভ দিকে চলে যাচ্ছিল। এমন হওয়াটাই স্বাভাবিক ছিল। শুধু হারিয়ে আজ এমন। যদি পারো ভালোবাসায় আগলে রেখো, শাস্তি দিয়ে পুরোপুরি অন্ধকারে ঠেলে দিও না। একসময় ইফাত সায়ানের দিকে একটা ম্যাটারনিটি রিপোর্ট এগিয়ে দেয়। ফাইলের উপরে বাচ্চার ছবি স্পষ্টত। রোগীর নাম লেখা আছে অনামিকা ইসলাম। রিপোর্ট দেখে দিহান বলতে লাগলো, অনামিকার প্রেগনেন্সির সময় সব এই রিপোর্টে লেখা আছে। অতিরিক্ত দুর্বলতা এবং অক্সিজেনের অভাবে বাচ্চা 13 সপ্তাহ বয়সে মারা যায়। তার মানে সায়ানের জন্য প্রস্তাব নিয়ে যাওয়ার সময়টা ছিল অনামিকার প্রেগনেন্সির সময়। তাই বাধ্য হয়েই অনামিকা সায়ানের মায়ের সাথে খারাপ ব্যবহার করে, কারণ অবশ্যই বাচ্চাটা ভালোবাসার মানুষের ছিল। অনামিকার কথা স্পষ্ট, সে অনামিকাকে প্রত্যাখ্যান করেছিল। তাই হয়তো মানসিক চাপে এমন করতে বাধ্য হয়েছে। তবে প্রশ্ন কিন্তু রয়েই যায়, অনামিকার সন্তানের বাবা কে? পেছন থেকে কারো কণ্ঠস্বর ভেসে আসে। দৃঢ়, স্পষ্ট, বলিষ্ঠ কণ্ঠে কেউ বলে ওঠে, অনামিকার সন্তানের বাবা আমি ছিলাম। পেছন ফিরে ইফাত খেয়াল করলো আফরিনের সাথে দাঁড়িয়ে থাকা লোকটি আর কেউ নয়, আফরিনের বড় ভাই মিস্টার রেদোয়ান রাকিব। ধীর পায়ে রেদোয়ান এগিয়ে যাচ্ছিল। অনামিকাকে দেখে দু চোখ উপচে পানি আসছে। মেয়েটা কি হতে কি হয়েছে? হ্যাঁ,
আধঘুমে পিটপিট করে তাকিয়ে আছে অনামিকা। রেদওয়ানের প্রথম স্পর্শে হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে। রেদওয়ান ধীরে ধীরে দু হাতের মাঝে অনামিকার ডান হাত আবদ্ধ করে নেয়। কপালে হাত ঠেকিয়ে চুপচাপ হাঁটুতে ভর দিয়ে বসে আছে। অনামিকা চোখ মুখ শক্ত করে আছে। বাকি সবার দৃষ্টি তখন ওদের দিকে। হাজারো কথা ঝট আজকে খুলছে। আচ্ছা, আজকে কি রহস্য সমাধান দিবস? হ্যাঁ, কিছুটা সময় নিয়ে রেদওয়ান বলতে শুরু করে। আজ থেকে প্রায় 3.5 বছর আগে আমি প্রথম অনামিকাকে দেখেছিলাম। একলা একটা মেয়ে ক্যানভাসের পুকুরে পানিতে পা ডুবিয়ে বসে আছে। বইয়ের পাতায় ডুব দিয়ে সে যেন অন্য এক জগতে। চারপাশে কি হচ্ছে না হচ্ছে কোনো খেয়াল নেই। হঠাৎ মেঘ ডাকলো, বৃষ্টি শুরু হলো। ব্যাগ থেকে ছাতা বের করে সে হাঁটছিল লাইব্রেরির দিকে। যতক্ষণ লাইব্রেরি খোলা ছিল ততক্ষণ সে বসে এক মনে পড়ছিল। বিকেলের দিকে চলে যাচ্ছিল। আমার মনটা খারাপ হলো, কারণ সে দুপুরের সময় থেকে আমার চোখের প্রতিটা পলকে যে মেয়েটা ছিল, তারপর প্রায় মেয়েটাকে দেখতাম, খুঁজে বেড়াতাম, কারণ আমি জানি না, হঠাৎ হঠাৎ পেয়েও যেতাম। পুরো ক্যানভাসে যখন বন্ধুদের সাথে আড্ডা দিত, তখন মেয়েটা বই নিয়ে চুপচাপ এক কোণে বসে পড়ত। একদিন নিজেকে নিজেই প্রশ্ন করেছিলাম, মেয়েটার কি কোনো বন্ধুই নেই? হ্যাঁ, মেয়েটার কোনো ফ্রেন্ড ছিল না, একদম একা। তবে ভবঘুরে বাচ্চাদের প্রতি বেশ টান। নিজে তাদের জন্য এটা ওটা কিনত, কেউ সাহায্য চাইলে ফিরিয়ে দিত না। একদিন অনুভব হলো আমি তো ভালোবাসি। হ্যাঁ, এই মেয়েকে ভালোবেসে ফেলেছি। যেদিন ভালোবাসার দাবি নিয়ে সামনে যাই, সেদিন প্রত্যাখ্যান করে। সে বলেছিল, পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই, সব সাময়িক আকর্ষণ কিংবা দায়িত্ব। তবুও আমি তো পিছিয়ে থাকিনি, প্রতিনিয়ত দাবি নিয়ে সামনে দাঁড়িয়েছিলাম। একদিন সে এসে বলল, আপনি কি জানেন আমি অনাথ, আমার বাবা মা কেউ নেই। এমন মেয়েকে করুণা করা যায়, ভালোবাসা যায় না। তোমার মা বাবা নেই এটা তোমার দোষ না, আর ভালোবাসতে হলে এসবের প্রয়োজন নেই। দুদিন পর এই আমি আপনার কাছে অসহ্য হয়ে উঠব, তখন আমি ভালোবেসে আগলে রাখবো। আমাকে ভালোবেসে আপনি কি করতে পারবেন? তুমি যা বলবে তাই। বিসর্জন দিতে পারবেন আপনার ওই বুকের সৌন্দর্য? জান দিতে পারবো, এটা আর কি। পুরুষ মানুষের গোপন সৌন্দর্য তার বুকের ঘন লোম। কোনো নারীর জন্য এটা বিসর্জন দিয়েন না। আমার থেকে ভালো মেয়ে পাবেন, আমার জন্য নিজের সময় নষ্ট করবেন না। ভালো থাকবেন। 2 দিন পর যখন সে আমাকে দেখলো, অবাক হয়ে তাকিয়েছিল। হয়তো ভাবতে পারেনি আমি এমন করব। কিছুক্ষণ পর আমার বুকে হামলে পড়ে কাঁদতে থাকে। সেদিনের কান্নায় কিছু তো ছিল, হয়তো একটু ভালোবাসা পাওয়ার পূর্ণতা। শুরু হয় আমাদের পথ চলা। অতসী মামি মামা সম্পর্কে সব বলল। প্রচণ্ড কান্না করত। সেদিন অতসীকে ওর জন্য অপমানিত হতে হতো। বারবার প্রতিজ্ঞা করত অতসীকে কিছুই বলবে না, মাপ চাইবে, বারবার ভুলে যেত। এভাবেই চলছিল। একদিন আমার মাথায় ভূত চাপলো, বিয়ে করার ভূত। অনামিকা প্রস্তাব পাঠাতে বললে আমি বলেছিলাম পরে পাঠাবো তো, আগে আমরা নিজেরা বিয়ে করে নেব, এতে ফ্যামিলি না মানলেও আলাদা করতে পারবে না। প্রথমে সে রাজি হয়নি, কিন্তু পরে বাধ্য হয়। হুজুর আমাদের কালেমা পড়ে বিয়ে দেয়, 3 কবুলে বিয়ে। তারপর বেশ চলছিল। আমার তখন অনামিকাকে শারীরিকভাবে চাই, খুব চাই, কিন্তু অনামিকা এবারও রাজি না। পরে যখন বলি আমার হক আছে, সে ফেরায় না। সে রাতের পর থেকে অনীহা আসতে শুরু করে। তখন ওর কথা, কান্না অসহ্য লাগতো, ইগনোর করতাম। কয়েকদিন পর যেমন মুখে মুখে কবুল বলে বিয়ে করেছিলাম, ঠিক তেমন তালাক বলে সব শেষ করে দিই। আমি জানতাম অনিকার কেউ নেই, ঝামেলা হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু বোকা মেয়েটা কি করলো জানো? বোকা মেয়েটা ক্যানভাসে ছেলেদের সাথে মিশতে শুরু করলো, বন্ধু বানাতে লাগলো। হয়তো মনে করেছিল আমি জেলাস হয়ে ফিরে আসব।
কিন্তু তার প্রতি আমার একরাশ অনীহা। আমাকে ফিরে আসতে দেয়নি। কয়েকদিন পর কল দিয়ে সে বলল সে নাকি কনসিভ করেছে। আমি সহজভাবে অ্যাবর্শন করাতে বললাম। সে প্রতি উত্তরে বলেছিল, আমি অ্যাবর্শন করাবো না। নিজের এতটুকু যোগ্যতা রাখি নিজের সন্তানকে আগলে রাখার, মানুষ করার। ভয় নেই, কোনোদিন সামনে এসে দাঁড়াবো না অধিকারের দাবি নিয়ে। তারপর আর তার সাথে কথা হয়নি। পরে একদিন জানতে পারলাম বাচ্চাকে অ্যাবর্শন করিয়েছে। মেজাজ গরম হয়ে যায়, কিন্তু পরে জানতে পারি অ্যাক্সিডেন্টের অভাবে আমাদের সন্তান 13 সপ্তাহে মারা যায়। কারণ আমি আমার দেওয়ার টেনশন হয়তো নিতে পারিনি, তাই তো এমন হলো। তারপর অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তারপর সেদিন আফরিন যখন ফেসবুকে অনামিকার সাথে ছবি আপলোড করে, তখন দ্রুত দেশে ফিরে এসেছি। আফরিন থেকে সব জেনে নিজেকে আটকে রাখতে পারিনি। আমি জানি আমি খুব খারাপ। তখন আমার উচিত ছিল, যখন অনামিকা শুরুর দিকে অর্চির বাবা মা নিয়ে পাগলামো করত, সে বিষয় সিরিয়াসলি নেওয়া। কারণ ওর ব্যবহার মাঝে মধ্যে উগ্র হয়ে উঠত, যা একজন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি আমলে নিইনি। ভেবেছিলাম হয়তো স্বাভাবিক, কিন্তু এসব মোটেও স্বাভাবিক ছিল না। রেদওয়ানের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে আছে। ঠিক সে মুহূর্তে আফরিন অন্য এক কথা বলে বসে। আফরিন, আমরা সবাই এটা জানি সায়ান ভাই অতসীকে ভালোবাসে। বিয়েটা কি আজ তাও ক্লিয়ার হলো। তাই বলছিলাম তাদের ডিভোর্স হয়ে যাওয়াই ভালো। অনামিকা আপুকে আমাদের মেনে নিতে সমস্যা নেই, তাই বলবো যত দ্রুত ডিভোর্স করানো যায় তাই দেখা উচিত। আফরিনের কথায় সবাই এবার রাইমা ফেসে উঠল, কিছুটা চিৎকার করে বলল, কেন গো, মেয়েটাকে তোমাদের মানুষ মনে হয় না? যার যখন ইচ্ছা সেভাবে ব্যবহার করবে। অনামিকা আপু যতক্ষণ পর্যন্ত নিজে থেকে সায়ান ভাইয়াকে ডিভোর্স না দিবে, সে পর্যন্ত ডিভোর্সের কথাও কেউ মুখে আনতে পারবে না। যখন ইচ্ছা হবে মাথায় নিয়ে নাচবেন, ইচ্ছা হবে দূরে ফেলে দিবেন, তা হচ্ছে না। দেখি কে কি করে। শাস্তি? ঠিক কি শাস্তি দিতে চাইছেন অনামিকা আপুকে? কি করবেন? মারবেন নাকি পুলিশে দিবেন? না মানে আমি তো এ দুটো ছাড়া কোনো শাস্তি খুঁজে পাচ্ছি না। অনামিকা আপুর জন্য আপনাদের কোনো সিম্পাথি না থাকলেও আমার হচ্ছে। মেয়েটা ছোটবেলা থেকে যে এক প্রকার গোমর জীবন পার করেছে, এটা চোখে পড়ছে না? ক্রিমিনাল মাইন্ডেড। স্বাভাবিক, আমরা মানুষ চামড়ার মুখ দিয়ে অনেক কিছু বলতে পারি, কিন্তু ততক্ষণ অবধি সমস্যা অনুভব করতে পারি না যতক্ষণ আমাদের নিজেদের উপর না আসে। অনামিকা আপু যাই হোক না কেন, সে স্বাভাবিক মাইন্ডে এসব করতো না। সে কারো দয়ার পাত্রী না। আমি বলছি না দয়া দেখাতে, কিন্তু তার অনুমতি ব্যতীত কোনো প্রকার জ্ঞানহীন অবস্থায় তার ডিভোর্স করানো উচিত না। তার জীবন নিয়ে খেলার অধিকার কেউ আমাদের দেয়নি। অথচ দেখেন, কোনো না কোনো ভাবে আমরা সবাই এই জঘন্য খেলায় মেতে উঠেছি। আমি জানি অতসী কতটা সহ্য করেছে, কিন্তু অতসীর জন্য বাবা বাদ দিয়ে আমরা সবাই ছিলাম। অনামিকার কি ছিল? কেউ না। তাছাড়া হাতের 5 আঙুল সমান হয় না। ঠিক তেমনি অতসী অনামিকা দুজন আলাদা মানুষ। অতসীর ধৈর্যের প্রশংসা করতে আমি বাধ্য, সেদিকে অনামিকার পরিস্থিতিতে আমি আশাহত। আমি নিজেও অনামিকা আপুকে বারবার কথার দ্বারা অপমান করেছি, কিন্তু আজ বুঝছি মেয়েটা কতটা ভয়ঙ্কর একা ছিল। একটা গল্প যখন আমরা পড়ি, আমরা গল্পে একটা নায়িকার এমন কষ্টে কষ্ট পাই ঠিক, কিন্তু সে বাদে অন্য কারোর এমন কষ্ট মেনে নিতে পারি না। গল্পটা শুধু নায়িকাকে নিয়ে হয় না। একটা গল্প তখন স্বয়ংসম্পূর্ণ যখন প্রতিটি চরিত্র পরিপূর্ণ। প্রতিটি মানুষের জীবনে গল্প থাকে, থাকে বেঁচে থাকার লড়াই, বারবার হারতে হারতে জিতে যাওয়া। আমি অনামিকা আপুর পক্ষ নিচ্ছি না, বলছি না সে যা করেছে এর জন্য অবশ্যই সে ধিক্কার যোগ্য, কিন্তু তাই বলে তার অসহায়ত্বের সুযোগ ব্যবহার করে আমরা কি তার থেকে খুব ভালো কাজ করছি? এখন আমাদের তার প্রয়োজন, সাপোর্ট প্রয়োজন, ভালোবাসা প্রয়োজন। এভাবে মুখ ফিরিয়ে নিলে সে বড্ড একলা তো সারা জীবন ছিলই, এখন হয়তো মরেও যাবে। সায়ান ভাই অতসীকে ছাড়বে না, এটা আমার বিশ্বাস। আবার সুস্থ মস্তিষ্কে অনামিকা আপু সায়ান ভাই আর অতসীর মাঝে আসবে না। আমি অতসীর কথা চিন্তা করি, কিন্তু অনামিকা আপুকে ফেলে দিতে পারছি না। তার ভালোবাসার প্রয়োজন, কেয়ার, ভালোবাসা সব দিয়ে অনামিকা আপুকে নর্মাল লাইফে আমরা ছাড়া কে ফিরিয়ে আনবে? রাইমার কথায় ইফাত সহমত হলো। সায়ান অতসীর দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, এই মেয়েটার তাহলে কি দোষ? এই মেয়েটা কেন সহ্য করছে? তবে যাই হোক না কেন, আমি তোমাকে ছাড়বো না অতসী।
আমি একা। এই ব্রহ্মাণ্ডের ভিতর একটি বিন্দুর মতো আমি একা। আমার অন্তর রক্তাক্ত, আমার মস্তিষ্ক জর্জরিত, আমার স্বপ্ন নিয়ন্ত্রিত, আমার শরীর লাবণ্যহীন, আমার জীব কাটা। তবুও এক নতুন পৃথিবীর স্বপ্ন আমাকে কাতর করে, আমাকে তড়ায়। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। অনামিকা সত্যি বড্ড একা। ক্লান্তিতে দুচোখ ভেঙে সামলে আসলেও নিজেকে সামলে নিচ্ছে সে। শাওয়ারের পানিতে ভিজে যাচ্ছে পুরো শরীর। মাকে তার মনে নেই, বাবাকে দেখেছে বছর 2 আগে। সংসার করছেন দীপি। আজকে নিজের জীবন কেমন যেন খয়রাতি জীবন মনে হচ্ছে। এমন জীবন তো কাম্য ছিল না। ভুলেও সে কারো করুণার পাত্রী হতে চায় না। নিজেকে গুটিয়ে রুম থেকে বেরিয়ে এলো অনামিকা। বাইরে সবাই বসে আছে। হালকা গতিতে অতসীর দিকে এগিয়ে যাচ্ছিল অনামিকা। অতসী এগিয়ে এসে দুহাতে আঁকড়ে ধরতে চাইলে অনামিকা ছাড়িয়ে নেয়। আর কত করুণা, হ্যাঁ? আর চাই না তার কিচ্ছু, চাই না। অতসী, তোকে এখন প্রচণ্ড আদর করতে ইচ্ছে করছে, কিন্তু একটু পরেই আবার তোকে খুন করতে ইচ্ছে করবে। তাই কথাগুলো বলছি। আমি জানি না কেন আমার সাথেই এমন হয়েছে, জানতেও চাই না। তোর সংসার তুই সামলে নে, আমাকে মুক্তি দে। আমি মুক্তি চাই। কিন্তু হ্যাঁ শায়ান মাহমুদ, তোমার সাথে আমার বিয়ের রেজিস্ট্রেশনটা ফেক ছিল, চাইলেই খোঁজ নিতে পারো। এই কারণে আমি শরীয়ত মোতাবেক বিয়ে করতে রাজি হইনি। না সে 1 মাসে তোমার কাছাকাছি এসেছিলাম। আমি জানতে চেয়েছিলাম অতসীর প্রতি ঘৃণা নাকি আমার প্রতি ভালোবাসার সৃষ্টি করে। যদি করে তাহলে ধুমধাম করে বিয়ে করে নিব, এভাবে আমার প্রতিশোধ শেষ হবে। কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মা রেখে। যাই হোক, যেখানে কোনো সম্পর্ক নেই সেখানে ডিভোর্স আসবে না। অতসীর কথা সাথে শেষ করেই অনামিকা রেদওয়ানের দিকে এগিয়ে যায়। মুখোমুখি দাঁড়িয়ে বলতে থাকে, আমি মনে করতাম আমার মা আমার সন্তান হয়ে ফিরে আসবে, কিন্তু আমি তো তাকে বাঁচাতে পারিনি। কোথাও না কোথাও আমার সন্তানের খুনি আপনি। কোনো মা কি পারে তার সন্তানের খুনিকে মাফ করে দিতে? আমিও পারবো না। তাই আমার সামনে কোনোদিন কোনো দাবি নিয়ে আসবেন না। কথাগুলো বলে অনামিকা মামাকে গিয়ে হাত ধরে বলল, কয়েকটা দিন, মাত্র 7টা দিন আমাকে আপনার বাসায় ঠাঁই দিন, আমি চলে যাব। সেদিন অনামিকা সত্যিই চলে যায় অতসী সায়ানের জীবন থেকে। তারপর সায়ান খবর নিয়ে জানতে পারে সত্যি তাদের বিয়ের রেজিস্ট্রেশন হয়নি। এতটা নিখুঁতভাবে সব অনামিকা হ্যান্ডেল করেছিল যেখানে সন্দেহের কোনো অবকাশ ছিল না। অনামিকার মাইন্ড এতটা প্রতিশোধ নেশায় মত্ত ছিল, ভাবলেই গা শিউরে ওঠে। অনামিকা রেদওয়ানকে মাফ করেনি, রেদওয়ান আশা ছাড়েনি। 7 দিন পর অনামিকা ইন্ডিয়ার ব্যাঙ্গালুরু চলে যায়, কারণ সে নিজেকে সময় দিতে চায়। কেউ বাধা দেয়নি। অতসী সায়ানের লাইফ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন অতসীর কথায় সায়ানের সব যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। যে অতসীকে পাওয়ার জন্য এত কিছু, সে অতসী সায়ানকে ছেড়ে দিতে চাইছে। মিস্টার মাহমুদ, সব কর্মের ফল না পেলেও কিছু কর্মের শাস্তি এই পৃথিবীতে পেয়ে যেতে হয়। ধরে নিন না, এইটা আমার প্রতি, আমার বোনের প্রতি করা প্রতিটি অন্যায়ের শাস্তি। কোন ধরনের শাস্তি এটা? তুমি বললে আমার মেনে নিতে হবে? হবে তো মিস্টার মাহমুদ। আমার জেদ সম্পর্কে তোমার কোনো ধারণা কি নেই? বিয়ের পরে আপনার কাছে আমি কিছু চেয়েছি, শুধু আজকে। চাওয়া না চাওয়া ফ্যাক্ট না। ফ্যাক্ট ইজ দ্যাট আই কান্ট অ্যালাউ দিস। আপনি কি চান না মানুষ আমাকে, আমার নিজের পরিচয় আমাকে চিনতে পারবে? তুমি আমার কোম্পানি জয়েন করো। ইনফ্যাক্ট তুমি চাইলে আমি দেশেই। মিস্টার মাহমুদ, এটা একটা স্বপ্নের মতো। আমি ফ্রি কিছু চাই না। সাফল্যের কোনো শর্টকাট পদ্ধতি নেই। আপনি যেতে দিতে না চাইলে আমি যেতে পারবো না, কিন্তু এইভাবে হয়তো আমার সব ইচ্ছেগুলো মাটিচাপা পড়ে যাবে। অতসীর কথা শেষ হতে না হতেই সায়ান দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। যাবেই না বা কেন? হ্যাঁ, যে অতসীর জন্য এই গল্পের শুরু, সেই গল্পের অতসী এভাবে সায়ানকে ছেড়ে 2 বছরের নামে সিঙ্গাপুর চলে যাবে? হ্যাঁ, শুধুমাত্র একটা ভালো কোম্পানি থেকে জব অফার এসেছে বলে, গ্রাফিক্স ডিজাইনের উপর আরও বিস্তর জানতে পারবে বলে, আবার বলছে কিনা এসব শাস্তি। 2 বছরের হিসাবও জানে না কি? দিহানের বাচ্চাকে পানিতে চুবিয়ে রাখতে ইচ্ছা করছে। আজও যদি অতসীকে সে এসব না শিখাতো তাহলে হয়তো এমন স্বপ্ন অতসী দেখতো না। অতসীর কথা শেষ হতে না হতেই সায়ান খুব দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। যাবে নাই বা কেন? যে অতসীর জন্য এই গল্পের শুরু, সেই গল্প অতসী এভাবে সায়ানকে ছেড়ে 2 বছরের নামে সিঙ্গাপুর চলে যাবে। বেশ রাত করে সায়ান বাসায় ফিরে। অতসী দিব্যি বসে আমলকি খাচ্ছে বেশ রাগের সাথে। সায়ান এসে হাত থেকে আমলকি নিয়ে নিল। অতসী ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে। কথা না বলে ফ্রেশ হতে চলে গেল সায়ান। ফিরে এসে সায়ান অতসীকে খাবার খাওয়ানোর জন্য হাত বাড়াতেও অতসী বলল, আজ আমি দেই। সায়ান মুচকি এসে খাবার অতসীর মুখের দিকে তুলে দিয়ে বলল, আমরা একজন অপরকে কতটা
ভালোবাসি এটা জানতে হলেও বুঝতে হলেও আমাদের দুজন দুজনকে সময় দেওয়া প্রয়োজন। আজ থেকে ঠিক 5 দিন পর তোমার যাওয়ার সময় আশা করি বুঝেছো। কথাগুলো বলার সময় সায়ানের কণ্ঠস্বর পাল্টে যাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে অতসীর মুখে খাবার ধরে দিল। অতসীর গলা দিয়ে আজ যেন কোনো খাবার নাম ছিলই না। কে জানে, সারা রাত অতসী সায়ানের বুকের পাশে মাথা রেখে জেগেছিল। ইদানিং আগের মতো অস্বস্তি কাজ করে না, কিন্তু অনামিকের এসব কাজগুলো মানতে বেশ কষ্ট হয়। ভাবতে অবাক লাগে, সায়ান, ইফাত কিংবা দিহানের মতো মানুষদের এত সহজে মিথ্যে বিয়ের অভিনয়ে এত নিখুঁতভাবে কিভাবে ভাসিয়ে ফেললো। পরের দিনগুলো খুব দ্রুত পার হলো। অতসী যেদিন চলে যাচ্ছিল, অতসীর বাবা এসেছিল, কিন্তু সায়ান তার সাথে অতসীকে একা ছাড়েনি। এয়ারপোর্টে সবাই ছিল, কিন্তু সায়ান ছিল না। বাসা থেকে তাকে বিদায় দিয়ে দেয়, কারণ সে অতসী চলে যাওয়া হয়তো সহ্য করতে পারছিল না। সবাইকে ছেড়ে যেতে অবশ্যই খারাপ লাগছিল। অতসী ভেবেছিল মিস্টার মাহমুদ অন্তত আসবে, এয়ারপোর্টে অবধি তার হাতে হাত রেখে যাবে, কিন্তু এমন হলো না। শুধু ইবাদ এসছে সাথে। ইমিগ্রেশন শেষ করে অতসী কান্নায় ভেঙে পড়ে। খুব কষ্ট হচ্ছিল অতসীর, তবুও নিজেকে সামলে নিয়ে পাড়ি জমালো স্বপ্নের দেশে। প্রথমে অতসীর সবকিছুতেই সমস্যা হচ্ছিল। জলবায়ু পরিবর্তন, ঠিকমতো কিছুই করতে পারতো না। খেতে বসলে সায়ানকে মনে করে কেঁদে উঠত। সবসময় অতসী সায়ানের কমতি অনুভব করত। মুঠোফোনের অপর পাশে সায়ানের কণ্ঠ শুনে মাঝে মধ্যে কেঁদে উঠত অতসী। তবুও অতসীর স্বপ্নের পথে বাধা হয়ে আসতে দিচ্ছিল না সায়ান, কারণ ভালোবাসার জন্য নিজের মনকে আকাশের মতো উন্মুক্ত করে দিতে হয়, যাতে ভালোবাসা শুধু যেন আপন আকাশে উঠতে পারে তার। ওরার জন্য যেন অন্যের আকাশে পাখনা না মেলে। নিজেকে সামলে গুছিয়ে উঠতেই কেটে গেল তিনটে মাস। 3 মাসে অনেক কিছুই শিখেছে অতসী। মানুষ চিনেছে, পরিবেশ বুঝে চলেছে। পাওয়ার খাতায় জমা হয়েছে অনেক, শুধু সায়ানের উপস্থিতির অনুভবগুলো বাদে। আজ কোনো এক ফ্রেন্ডের বিয়েতে ইনভাইট করেছে অতসীকে। খ্রিস্টানদের বিয়ে কখন অতসী দেখেনি, তাই তো বিনা বাক্যে রাজি হয়েছে। মোটামুটি থিম অনুসারে লং ড্রেস পরেছে, অফ হোয়াইট কালারের চুলগুলো ছেড়ে দিয়েছে, সাথে কিছু ফুল। দ্রুত তৈরি হয়ে পৌঁছে যায় ভ্যানুতে। বিয়ের সব নিয়ম সে দেখতে চায়। বিয়ে শেষ হওয়ার পর একটা সময় নতুন বউ নিজের হাতে ফুল ছুঁড়ে মারে, যা অন্য কোনো মেয়ের হাতে পড়ে তার বিয়ে দ্রুত হয়, এটা তাদের মাননি। কিন্তু এবার ফুল এক ছেলে পেল। ছেলেটা অতসীর কলিগ। হুট করে এসে অতসীর সামনে হাঁটু গেড়ে ফুল নিয়ে বসে। চারপাশে সবাই হই হুল্লোড় করে অতসীকে প্রপোজাল অ্যাকসেপ্ট করতে বলছিল। অতসী এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। বেশ ঘাবড়ে নিজের 2 হাতে কাপড় শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। ছেলেটা যেই না অতসীর হাত ধরতে যাবে, ঠিক তখনই কে একজন ছেলেটাকে সজোরে লাথি মেরে ফেলে দেয়। অতসী কিছু বুঝে ওঠার আগেই সামনের ছেলেকে একজন মেরে রক্তাক্ত করে ফেলেছে। সেদিকে তাকিয়ে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় সে। এ আর কেউ নয়, মিস্টার সায়ান মাহমুদ। হাসবে না কাঁদবে অতসী বুঝতে পারছে না। দৌড়ে সায়ানের কাছে যেতে সায়ান হাত দিয়ে ইশারা করে থেমে যেতে। চারপাশে লোকজন জমে গিয়েছে। ইতিমধ্যে কয়েকজন মিলে সায়ানকে ছাড়িয়ে নিয়েছে। পরিস্থিতি হাতের নাগালে বাইরে চলে যাচ্ছিল। পরিস্থিতি সামলে উঠতে অতসী সবাইকে বলে সায়ান ওর স্বামী, কারণ না হলে সায়ানের জেলে যাওয়া নিশ্চিত। সায়ান অতসীকে টেনে সেখান থেকে নিয়ে চলে আসে। রাস্তায় ফুটপাত ধরে আসছিল অতসীর হাত ধরে। গাড়ির কাছে আসতেই অতসী বলল, মিস্টার মাহমুদ, আপনি শার্ট খুলে ফেলুন, ভিজে গেছেন তো। কেন, আমার জরিমানা করানোর খুব প্রয়োজন? মানে জরিমানা আসলো কোথা থেকে? এই দেশের নিয়ম এটা, খালি গায়ে কেউ রাস্তায় চললে তাকে জরিমানা করা হয়। আচ্ছা, আপনি এখানে কিভাবে, কখন, কবে এসেছেন? তোমার সাথে একই ফ্লাইটে। রাইমা দিহানের সম্পর্ক ইদানিং বেশ স্বাভাবিকভাবেই চলছে। একদিন বিকেলে দিহান খুব মনোযোগ দিয়ে কিছু চিন্তা করছিল। কফির মগ সামনে রাখতে রাখতেই রাইমা জিজ্ঞেস করলো, কি হয়েছে, এত কিসের চিন্তা? ভাবছি। কি? আচ্ছা, এটা কখনো ভেবেছ সায়ান যদি আন্টিকে অচির কথা স্পষ্ট করে বলে থাকে, তাকে দেখিয়ে থাকে, তাহলে আন্টি কেন অনামিকার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেল? অনামিকা অপমান করার পরেও কেনই বা আন্টি বিয়েতে রাজি হলো? সব রহস্যের সমাধান হলেও আমরা ঘুরে ফিরে সেখানেই আটকে আছি, কারণ মূল অধ্যায়ে আমরা এখনো যেতে পারিনি। অ্যাপার্টমেন্টে ফিরে এসে অতসী দ্রুত ফ্রেশ হয়ে শাড়ি পরে নিল। সায়ান অতসীকে শাড়িতেই পছন্দ করে। ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে নিয়ে দ্রুত ভুনার খিচুড়ির প্রিপারেশন নিচ্ছিল। ইতিমধ্যে সায়ান ফ্রেশ হয়ে বেরিয়েছে। কলিং বেল বেজে উঠতেই সায়ান বেরিয়ে যায়। ফিরে আসে লাগেজ হাতে। অতসী যখন রান্না শেষ হলো তখন সায়ান কাউচে বসে ল্যাপটপে কিছু করছিল। অতসী পাশে বসতে দেখতে পেল ল্যাপটপের স্ক্রিনে আর কিছুই না, কিচেনের সবকিছু দেখা যাচ্ছে। কয়েক মুহূর্ত সময় লাগলো পুরো বিষয় বুঝতে। এর মানে হচ্ছে মিস্টার সায়ান মাহমুদ অতসীকে নজরবন্দি করে রেখেছিল। পুরো বাসায় সিসি ক্যামেরা ইনস্টল করা। পা তুলে অতসী সায়ানের পিঠের উপর ভর দিয়ে বসে। এখানে আসার পর একবারও কথা বলেনি সায়ান। অভিমান? তাই তো। মিস্টার মাহমুদ, আপনি এখানে কেন এসেছেন?
মিস করছিলেন আমায়? অতসী ভেবেছিল উত্তর হ্যাঁ হবে, কিন্তু না, মুখের উপর না, এ বড্ড অন্যায়। তবে কেন এসেছেন? আমি তো আপনাকে মিস করিনি। সায়ান অতসীর কথার উত্তর না দিয়ে উঠে চলে যায়। ফিরে আসে হাতে খাবার নিয়ে। প্রায় 3 মাস পর অতসী আজ সায়ানের হাতে খাবার খাবে। খুশিতে ডগমগ। সায়ান অতসীর মুখের দিকে খাবার তুলে দিয়ে শান্ত গলায় বলল, তোমার কলিগরা জানে না তুমি বিবাহিত? কি জানি? কখনো বলনি? কেউ জিজ্ঞেস করেনি তো। আচ্ছা, আপনি বলেছেন আপনি আমার সাথে এসেছেন, তাহলে এতদিন কোথায় ছিলেন? অতসীর কথায় সায়ান বাম পাশের জানালার দিকে ইশারা করে। তার মানে অতসীর ধারণা ঠিক, কেউ একজন জানালার পর্দার আড়ালে অতসীকে দেখত। কেউ যে অতসীকে ফলো করে, এমন কথা সায়ানকে অতসী বলেছিল, কিন্তু সায়ান কথা গায়ে মাখেনি। মিস্টার মাহমুদ, আপনার ব্যবসা বাণিজ্য তো লাঠে উঠবে। কেন? বাহ, আপনি এখানে আমার সাথে থাকবেন, দেশের বাইরে তাহলে এসব কে দেখবে? কাল সকালে বুঝতে পারবে। খাওয়া শেষে সায়ান উঠে ফ্রেশ হয়ে এসে লাইটস অফ করে দিয়ে বিছানায় গায়ে দিয়ে দেয়। অতসী কি ভেবেছিল কাল রাতেও যে সায়ান আজ এভাবে এখানে থাকবে? সায়ানের হাতে হাত রেখে অতসী বলল, মিস্টার মাহমুদ অভিমান? না। তাহলে কথা বলছেন না কেন? কারণ অতসী তুমি সব বুঝতে পারো, শুধু আমায় ছাড়া। ভালোবাসি তো। অতসীর কথা সায়ান ধরপড়ে উঠে লাইট অন করে ভ্রুকুসকে জিজ্ঞেস করে, কি বললে? ভালোবাসি তো। শিওর তুমি? না, আমি শিওর হব কেন? শিওর তো হবে সাহারা আপু। আহা কি প্রেম, যত সব। মেয়েদের নিজেদের মধ্যে এই একটা গুণ খুব ভালোভাবে রপ্ত করতে জানে, তা কি জানো? আর যাই হোক, প্রিয় মানুষকে যদি কেউ ভুলেও বলেছে যে পছন্দ করে, তবে সারা জীবনেও তার নাম ভুলবে না এবং সময় সময় প্রিয় মানুষকে এটা নিয়ে খোঁটা অবশ্যই দিবে। ভালো করি। এটা বেশ অভিমান করার কথা আমার, আর এখানে উল্টো। সায়ানের কথা উত্তর না দিয়ে অতসীর নাক ফুলিয়ে বসে আছে। রাগ করলে মানুষ গাল ফুলিয়ে বসে থাকে, কিন্তু অতসীর নাক ফুলে যায়। সেই ফোলা নাকে টুপ করে সায়ান একটা কামড় বসিয়ে দিয়েছে। সে রাতে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হলো নিত্য নতুন ভাবে একে অপরকে আবিষ্কার করে নেয়া। কয়েক দফা ভালোবাসাবাসির পর ভোর রাতে যখন অতসী ঘুমিয়েছে কখন নিজেও জানে না, কিন্তু সায়ান পুরো সময় জেগে রইল। পুরো 2 বছর পর অ্যানালাইসিস করতে ব্যস্ত সায়ানের চিন্তায় ব্যাঘাত ঘটলো। অতসীর ফোন আসে কলে। মেসেঞ্জারে এত সকালে কল? হিসেব করে দেখলো বাংলাদেশে তখন বেলা প্রায় 11টা। অনামিকের কল থেকে সায়ান মোটেও অবাক হয়নি। সায়ান জানে ইদানিং 2 বোনের মধ্যে বেশ সখ্যতা। বাবা মায়ের ভুলের জন্য মাঝপথে 2 বোন আলাদা হয়েছিল, কিন্তু সময়ের স্রোত সব ঠিক করেছে। তবুও সায়ানের মনে অনামিকাকে নিয়ে একটা খুঁতখুঁত ভাব কাজ করে, হয়তো অনুশোচনা। যাই হোক, ফোন সাইলেন্ট করে রেখে ঘুমের দেশে পাড়ি জমালো সায়ান। একজন সফল পুরুষের পেছনে যেমন একজন নারীর অবদান থাকে, ঠিক একজন সফল নারীর পেছনে একজন পুরুষের অবদান। সায়ান অতসীর জন্য এক আশীর্বাদ স্বরূপ অবদান রেখেছে। সবসময় ছায়ার মতো লেগে সাথে থেকেছে, কেয়ার করেছে, শাসন করেছে, ভালোবেসেছে, ভুল শুধরে দিয়েছে। তাই তো ঠিক 2 বছর পর আজকে সেই কাঙ্ক্ষিত দিন এসেছে। বেস্ট ওমেন এন্টারপ্রেনার এর খেতাব আজ অতসী পেতে চলেছে। দেশে বিদেশে প্রায় 200 জন দরিদ্র নারীদের নিয়ে কাজ করে তাদের স্বাবলম্বী করে তুলতে পেরেছে। এদের দিহান রাইমার অবদান কিন্তু কম নয়। দিহানের হাত ধরে কাজের শুরু, কিন্তু সায়ানের সাথে পথ চলা। হ্যাঁ, 2 বছর পার হয়েছে। সায়ান নিজের বিজনেসকে মাল্টিন্যাশনাল করতে সক্ষম হয়েছে, সেদিকে অতসী নিজেকে প্রমাণ করেছে। এমন একদিন সায়ানের অফিসে একটা পার্সেল আসে। নাম ঠিকানা কিছুই নেই, শুধু সায়ানের নামে এসছে, এটাই। পার্সেল খুলে সায়ান হতভম্ব হয়ে বসে আছে। কিছুক্ষণ পর দ্রুত উঠে ফিরে আসে অতসীর কাছে। অতসী তখন দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অনেক হয়েছে, এবার ফিরে যাবেই। সায়ানকে এই সময় ফিরে আসতে দেখে অতসী উঠে দাঁড়ায়। ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। কিছু একটা টেবিলে রেখে ধীরে ধীরে অতসীর দিকে এগিয়ে আসে সায়ান। অতসীর কথা উত্তর না দিয়ে হাঁটু গেড়ে অতসীর সামনে বসে। পেটের দিকটায় কাপড় সরিয়ে দিয়ে অজস্র ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছিল। অতসী সায়ানের চুলে হাত রেখে বলল, এত সহজে বুঝলেন কিভাবে? আমি তো মনে করেছিলাম আপনি ভয় পাবেন। কে পাঠালো? চিন্তায় থাকবেন, আর আপনি আমার সব আশায় পানি ফেলে দিলেন। সায়ান উঠে দাঁড়িয়ে প্যাকেট থেকে প্রেগনেন্সি কিট বের করে অতসীর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তুমি ছাড়া আর কেউ করবে না মিসেস মাহমুদ। রেজাল্ট পজিটিভ, আমি বাবা হব। অথচ তুমি আমাকে না জানিয়ে, নিজের মুখে না বলে কুরিয়ার করে আমাকে এটা পাঠিয়েছ, শুধুমাত্র আমি যেন চিন্তায় থাকি কে পাঠাতে পারে। অথচ এটা চিন্তা করলে না। আমি তোমার সব পাগলামির সাথে খুব ভালোভাবে পরিচিত, তবে এ ভারী অন্যায়। অন্যায়? তা নয়তো কি? এভাবে সকাল সকাল সারপ্রাইজ দেয়? জানো কতটা দ্রুত ড্রাইভ করে এসেছি? এদিকে ট্রাফিক রুলস, অন্যদিকে এই নিউজ। আমার মধ্যে কি চলছিল শুধু আমিই জানি। জরিমানা হয়েছে, আর আমি কখনো কারো জরিমানা মওকুফ করি না। বেশ কয়েকদিন পর সায়ান অতসী দেশে ফিরে আসে। অতসীর আদর যত্নে কমতি রাখছে না সায়ান।
মাঝে বড় মা এসে অতসীর সাথে দেখা করেছে। অতসীর বাবার প্রতি দুই মেয়ের এখন কোনো অভিযোগ নেই। বাবা নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। অনামিকা এখন দরিদ্র বিধবা মহিলা এতিমদের নিয়ে কাজ করছে, চেষ্টা করছে তাদের সুন্দর একটা জীবন উপহার না দিতে পারলেও যেন স্বাভাবিক একটা জীবন দিতে পারে। পুরো পৃথিবী একটা সংসার, এখানে কারোর জন্য কিছুই থেমে থাকে না। একজন না থাকলে অপর মানুষ ঠিক না থাকা মানুষের দায়িত্বগুলো পালন করে, তাই হয়তো পৃথিবীকে জগৎ সংসারও বলে। আমার মতে থাকুক না এই পৃথিবী দায়িত্বের সংসার হিসেবে, যেখানে দায়িত্বগুলো নিতে হয় না চাইতেও পালন করতে হয় হাসি মুখে কিংবা অধিকারে। আর সত্যি অতসী সংসারে সুখ নেমে এসছে। ছেলেরা খেতে বসছে, সায়ান, ইফাত, রেদওয়ান, আমিনুর সাহেব, দিহান। কিছুক্ষণ আগে বলা অনামিকার কথা হয়তো তোলপাড় করে চলেছে কারো কারো মনে, তবুও সবাই আড্ডায় মগ্ন। কিন্তু দিহান স্থির বসতে পারছে না, একটা অজানা অস্থিরতা কাজ করছে মনে। খাওয়া প্রায় শেষের দিকে হলেও দিহানের প্লেটে খাবার তেমনই আছে। সহ্য না করতে পেরে ডাইনিং টেবিলের উপরে সজোরে আঘাত করে দিহান বলল, কেন করলি এসব? কেন এসব করার খুব প্রয়োজন ছিল? তুই কি সত্যি মানুষ? খাবার টেবিলে সবাই হতভম্ব হয়ে বসে আছে। দিহান কথা শেষ করতে করতে জোরে আবার আঘাত করে। কয়েক মুহূর্ত পর অতসীর হাত অনামিকা এগিয়ে নিয়ে আসছিল। মেয়েটা কয়েক ঘন্টা নুয়ে পড়েছে। ওদের আসতে দেখে দিহানের সামনে থাকা মানুষটা বেশ আয়েসি ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বসে। এটো হাত খাবারের থালায় রেখেই বলতে শুরু করে, ও মিস অনামিকা ইসলাম, তাহলে সব বলে দিয়েছে। ভালো, বেশ ভালো। শেষ পর্যন্ত আমি দুধে মিশে গেল, আটি গড়াগড়ি খেলো। এদিকে শায়ান খুব শক্ত করে অতসীর ডান হাত আঁকড়ে ধরে আছে। চেয়ারে বসিয়ে আলতো করে মাথায় ডান হাত রেখে বলল, যা হচ্ছে বা শুনবে শুধু হালকাভাবে নিজে শুনবে। মাইন্ডে নিয়ে এগুলো চিন্তা করলে আরও ভেঙে পড়বে। তোমার থাকা প্রয়োজন না হলে কখনো এখানে নিয়ে আসতাম না। শায়ানের কথা শুনে সামনে থাকা ব্যক্তিটি হাসলো। হেসে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, এত প্রেম কোথা থেকে আসে রে? তোর এই প্রেমের জন্য আজ এই দশা। তুই কি জানিস এই মেয়ের জন্যই তোর মা কেল্লাপাতা হতে যাচ্ছিল? দিহান এই কথা শুনে এগিয়ে গিয়ে কলার ধরে উঠিয়ে জিজ্ঞেস করে, শালা জানোয়ার, লেডিকে আর একটা কিছু বললে মেরে এখানে পুঁতে দিব। রাইমা খুব শক্তি দিয়ে দিহানকে ছাড়িয়ে নিয়ে আসে। সামনের ব্যক্তি এক ঢোকে পুরো গ্লাস পানি শেষ করে হাত ধুয়ে চেয়ারে পুনরায় আয়েসি ভঙ্গিতে বসে বলতে লাগলো, ফাঁদ আমার নামের মধ্যে লুকিয়ে ছিল তোদের জন্য পাতা ফাঁদ, অথচ তোরা বুঝিসনি। হ্যাঁ, আমি হিফাত। এই পুরো পুতুল নাচ নাটকের সংলাপ আমি সাজিয়েছি। আর তোরা তোরা তো আমার পুতুল নাচের সেই পুতুল, যাকে আমি যখন যেমন চেয়েছি ঠিক তেমন নাচিয়েছি। ওয়েট প্লিজ, কে কোনো প্রশ্ন করবে না রাইমা, আমি সব বলবো, কিন্তু ডিস্টার্ব আমার মোটেও পছন্দ না। তো মিস্টার শায়ান মাহমুদ, তোর মনে আছে তুই কোথায় তোর মিসেস মাহমুদকে দেখেছিলি? আমার কিন্তু মনে আছে, কারণ আমি তোর সাথে ছিলাম। আমাকে লুকিয়ে চড়িয়ে সেদিন দুপুরে যখন তুই অতসীকে নদীর পাড়ে দেখেছিলি, তার ঠিক 56 মিনিটের মাথায় অতসীর পরিবারের পুরো ডিটেলস আমি পেয়েছিলাম। যদিও তখন এসব কিছুই প্ল্যান করিনি, কিন্তু ওই যে কপালে লিখন না যায় খণ্ডন। যদি সেদিন আন্টিকে অতসীকে দেখিয়েছিলি, সেদিন মাত্র 37 সেকেন্ডের মধ্যে তোর নিয়তি আমি পাল্টে দিয়েছিলাম। কিভাবে? তুই যখন আন্টিকে দেখালি ঠিক সেই মুহূর্তে তোর ফোনে কল এলো। তুই পেছনে ফিরলি, অতসী হঠাৎ কোনো কারণে মাটিতে বসে পড়লো। ওর জায়গায় অনামিকা দাঁড়ালো। আন্টি অনামিকাকে দেখলো। দেখ নিয়তির খেল, তুই পিছনে ফিরতে ফিরতে অনামিকা বসে আর অতসী দাঁড়িয়ে যায়। তুই মনে করিস আন্টি অতসীকে দেখেছে, আন্টি মনে করে তুই অনামিকাকে পছন্দ করিস। তারপরে কাহিনীটা সবার জানা। যেহেতু ওদের সব খবর আমার কাছে ছিল, তাই আমি খুব সহজেই এরপর অনামিকার সাথে যোগাযোগ করি। আমি জানতাম অনামিকার অতীত বর্তমান, তাই তো ওকে হাত করতে আমার বেশি সময় লাগেনি। কিন্তু ঝামেলা হতো অনামিকার বাচ্চা। কি করবো বল, এত বছরের প্রতিশোধ কয়েক সপ্তাহের ভ্রমের জন্য তো আর নষ্ট করতে দিতে পারে না। তাই জুসের সাথে মেডিসিন মিশিয়ে দিয়েছিলাম। যথারীতি অনামিকার মিসক্যারেজ হলো, মানসিকভাবে আবার ভেঙে পড়লো। আমার জন্য সুবিধা হচ্ছিল, কিন্তু মাঝে মধ্যে অতসীর জন্য দরদ দেখাতো। তখন আমার ছোটবেলা থেকে না পাওয়া লিস্ট ধরতে হতো। আন্টি শায়ানকে বলেছিল, মেয়ে ভালো না, তুই মেয়ের বোন বিয়ে করতে চাইলে আমি এনে দেব। এটা আরও ভালো খবর ছিল আমার জন্য। ওই যে হিউম্যান সাইকোলজি, দুদিকেই খাটাতে লাগলাম। যখন যখন অনামিকা শায়ানের কাছে অতসীর নিন্দেমন্দ করত, তখন আমি আগুনে ঘি ঢালতাম আমার কথা দিয়ে। অনামিকার অসহায়ত্ব এমনভাবে শায়ানের কাছে উপস্থাপন করতে লাগলাম যাতে শায়ান বাধ্য হয় অনামিকার সাথে যোগাযোগ রাখতে। এদিকে শায়ানকে আমি যতই বুঝিয়েছি
অতসী খারাপ, তত সে ওর জন্য পাগল হচ্ছিল, তাই তো কিডন্যাপ করতে যাচ্ছিল। ঠিক এক মুহূর্তে অনামিকাকে অতসীর জায়গায় কিডন্যাপ করাতে হয়। আন্টি যেহেতু বিয়ের আগে কোনো দেখেনি, তাই আগে বোঝেনি। দেখেনি না, আমি দেখতে দিইনি। একদম বিয়ের বরযাত্রী নিয়ে অনামিকার বাড়ি পৌঁছে অনামিকাকে দেখে। আন্টি তখন চাইলেও কিছু করতে পারেনি ছেলের খুশি আর অনামিকার সম্মানের জন্য। কিন্তু লাস্ট মোমেন্টে অনামিকা বলল সে বিয়ে করবে না, কোনোভাবেই রাজি হচ্ছিল না, তাই মিথ্যে বিয়ের ড্রামা করতে হয়। তারপর সব নর্মাল, কিন্তু অ্যাক্সিডেন্ট সব পাল্টে দিল। ভেবেছিলাম অন্যভাবে দেহানের থেকে প্রতিশোধ নিব, কিন্তু অ্যাক্সিডেন্টের পর অতসীর প্রতি দেহানের কেয়ার দেখে অনামিকাকে বাঁচিয়ে রাখতে বাধ্য হলাম। না হলে অনামিকাকে মারা আমার জন্য ব্যাপার ছিল না। আচ্ছা দিহান, তোর কি এটা মনে হলো না যে ইফাত বিয়ের পর অতসীর সাপোর্ট হচ্ছে? সে চাইলে বিয়ে আটকাতে পারতো। রাইমার সন্ধান তোকে আমি দিয়েছিলাম। অতসী রাইমার মাঝে তুই যে কষ্ট পাচ্ছিস, বিশ্বাস কর তোর কষ্টে এমন শাস্তি আমি সারা জীবন অনুভব করিনি। হঠাৎ একসময় মনে হলো অনামিকাকে সরিয়ে দেওয়া উচিত, তাই তো সায়ান অতসীর গ্রামে গেলে চেষ্টা করলাম, কিন্তু অতসীর মায়ের জন্য পুরো প্ল্যানে পানি পড়ল। এদিকে হাসপাতালে আবার সবার মিটমাট, শান্তভাবে আবার পুনরায় সাজানো আগেই অনামিকা সুস্থ। কিন্তু কোনোভাবে আমার মনে হলো অনামিকা সায়ানের সাথে নিজেকে আবদ্ধ করতে চাচ্ছিল, হয়তো নিয়তি মেনে। তাই তো অতসীর রুমের ঠিকানা আমি দিলাম অনামিকাকে। সায়ান ভুল করেনি। কথায় কথায় সায়ানকে এতটা মগ্ন করেছিলাম, ওর দরজা খোলা থাকার কথা ভুলেই যায়। ওই যে সব মস্তিষ্কের খেলা। পরবর্তী সব সবাই জানো। আমি চাইছিলাম অনামিকা যেন কোনোভাবেই আমার নাম মুখে না আনে, অন্তত সেদিন। পরবর্তী পুতুল হলো রাইমা। ওকে দিয়ে সবটা এমনভাবে উপস্থাপন করিয়েছিলাম যে সবাই বাধ্য হয় অনামিকাকে সহমর্মিতা দেখাতে। ইন্ডিয়া পাঠিয়েছিলাম আমি নিচে, সেখানেও চেষ্টা ছিলাম ওকে সরিয়ে দেওয়ার, কিন্তু পাইনি রেদওয়ানের জন্য। আর সে না পারায় আমাকে সত্যি বলতে বাধ্য করে দিল। এদিকে শায়ান বাবা হতে চলেছিল, এত সুখ তোকে দেয় কী করে? তাই তো অতসীকে কাল রাতে যে মেডিসিন দিয়েছিলাম, যার ফলে ও অসুস্থ হবে, বাচ্চা অ্যাবর্ট হয়ে যাবে। ইফাতের কথা শুনে অতসী খুব জোরে সায়ানের হাত ধরে। সায়ান অতসীর হাত ছেড়ে দিয়ে ইফাতের নাক বরাবর ঘুষি মারলে ইফাত পড়ে যায়। আফরিন দ্রুত ইফাতকে টেনে তুলে শাড়ির আঁচল দিয়ে নাক থেকে পড়া রক্ত মুছে দিচ্ছিল। অজরে কাঁদছিল আফরিন। দিহান শান্ত গলা জিজ্ঞেস করলো, কেন করলি এমন? উচ্চ শব্দে গা দুলিয়ে হেসে ইফাত উত্তর দেয়, মনে আছে মাধ্যমিকের পর আমাদের সাইকেল রেস? সে রেসে তোরা হেরেছিলি, জিতেছিলাম আমি, কিন্তু ফিরে আসার সময় আমাদের অ্যাক্সিডেন্ট হয়। তোরা একজন আরেকজনের হাত ধরলেও আমার হাত ধরিসনি। আমি পড়ে যাই প্রায় 70 ফিট উঁচু জায়গা থেকে। আমার স্বপ্ন সব শেষ হয়ে যায় সেটাতেই। আমি কখনো সামরিক বাহিনীতে যোগ দিতে পারিনি। কেন জানিস? আমার ডান পায়ের গোড়ালিতে সমস্যা হয়, আমি ঠিক মতো দৌড়াতে পারি না। ঠিক যেদিন আমার সুখ, আমার স্বপ্ন তোরা ছিনিয়ে নিয়েছিলে, সেদিন থেকে আমিও প্রতিশোধ নিতে চেয়েছি এবং আমি পেরেছি। দীর্ঘশ্বাস ফেলে সায়ান বলল, ইফাত, সেদিন যা হয়েছিল সব অ্যাক্সিডেন্ট মাত্র। আমাদের কারো হাত ধরার সুযোগ তুই পেয়েছিলি না। দিহান আমাকে তুলে নেওয়ার পর হাত বাড়ানোর আগেই তুই পড়ে গিয়েছিলি। এতে কারো দোষ ছিল না, যা দোষ ছিল সব আমাদের নিয়তির। বিনিময়ে হাসলো ইফাত, কিন্তু কোনো উত্তর দিল না। প্রায় 2 মাস পর আজকে অতসীর প্রথম সোনোগ্রাফির রিপোর্ট হাতে পেল। 3 বাবু আসতে চলেছে। সায়ানের খুশি থেকে চিন্তা বেশি। এই একটু পেটে 3 জনের জায়গা হবে কি করে? সায়ানের এমন মিষ্টি চিন্তায় অতসী শুধুই হাসে। ইদানিং তো রাইমা প্রতিদিন আসে, পেটের কাছে মুখ নিয়ে হাজারো গল্প করে। অতসী তো রাইমা চেনেই না। সেদিন সায়ান দিয়ানের ডান হাত নিয়ে অতসীর ডান পেটে রেখে বলল, তোর অনুভব করার অধিকার আছে। অন্তত অতসীর বন্ধু হিসেবেও তুই এই সুখ অনুভব করতে পারিস। সেদিন সায়ান দিহানের ডান হাত নিয়ে অতসীর পেটে রেখে বলে। দিহান সেদিন সবেমাত্র দুবাই থেকে ফিরেছে। ক্লান্ত শরীরে যেন স্নিগ্ধতার বৃষ্টি হচ্ছিল। মিনিট 10 পর দিহান রাইমার দিকে তাকিয়ে বলল, এবার আমার জুনিয়র মেহবুব চাই, না হলে আমার এই বাবাইগুলো কার সাথে খেলবে? রাইমা লজ্জা পেয়ে অতসীর কাঁধে মুখ লুকালে অতসী বলল, দিহান, আমাদের 2 বান্ধবীর আগে থেকেই ডিল করা আছে। আমরা ভবিষ্যৎকালে বেআইন হব। আপনার আপত্তি আছে? আরে আপত্তি কিসের আপত্তি? আজকেই পাকা কথা দিয়ে দিলাম। দিহান, তোর মেয়েকে আমার ছেলে দিয়ে আনবো। আপত্তি থাকলে তুলে আনবো, তারপর বিয়ে করিয়ে দরকার পড়লে ঘরে বন্দি করে রাখবো। শালা, তুই এছাড়া আর পারিসটা কি? খালি গুন্ডামি। তবে আমি রাজি। তবে তার আগে রেডি?
তবে তার আগে লিলি তোমার রায়কে বোঝাও। রাইমা মেকি রাগ করে দৌড়ে চলে যায়। তখন অতসী বলে, আমাদের সবার সব গুছিয়ে উঠতেই দাদা ভাইয়ের সব তছনছ হয়ে গেল। সামনের মাসে হয়তো রেদওয়ান ভাই আপুর জন্য বিয়ের প্রস্তাব পাঠাবে। বাবার অনুরোধ কিংবা আমরা মিলে হয়তো আপুকে রাজি করিয়ে দিতে পারবো। কিন্তু কখনো ভেবেছো আফরিনের মনের অবস্থা? ও কি করে আপুকে মেনে নেবে? আর দাদা ভাই? ইফাত যা করেছে এর জন্য ওর যা শাস্তি হয়েছে, উপযুক্ত শাস্তি। ও যদি ওর ভুল বুঝে অনুতপ্ত হয় তবে ফিরে আসার পর আমরা ওকে ফিরিয়ে দিব না, ভালোবেসে জড়িয়ে নিব। কিন্তু আগে অনুতপ্ত হতে হবে। সায়ানের কথায় দিহান সহমত প্রকাশ করে বলল, লেডি এসব চিন্তা করো না, আমরা ইফাতকে ফেলে দিব না। কিন্তু ও প্রতিশোধের নেশায় মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। বিবেকহীন মনুষ্যত্ব মানুষ যে পশুর থেকেও অধম। 3 বছরের কারাদণ্ড হয়েছে ইভাদের। অনামিকা মামলা দায়ের করে। ইভাদ সব দোষ স্বীকার করে। অনামিকা নিজের দোষের কথাও বলে সে নিজের শাস্তি চাইলেও ডক্টর নতাশা জবানবন্দি দেয়। অনামিকা তখন মানসিকভাবে অসুস্থ ছিল। ডক্টর নতাশাকে ইভাদ সাক্ষী দিতে অনুরোধ করে। মাঝে মধ্যেই অতসী আসে ইভাদের সাথে দেখা করতে, কিন্তু ইভাদ দেখা করে না। সে বলেছে, যেদিন পশু থেকে মানুষ হতে পারবো সেদিন তোমার কাছে আসবো। অতসী ওর দাদা ভাইয়ের অপেক্ষায় আছে। হয়তো ইফাত অনুতপ্ত, তাই হয়তো এমন বলে। এত কিছুর মাঝেও আফরিন ইফাতকে ছেড়ে যায়নি, কারণ যে মানুষকে অন্তর থেকে ভালোবাসা যায় তাকে কখনো ঘৃণা করা যায় না। আফরিনের সাথে ইফাত দেখা করলে ইফাত বলে, তুমি অবশ্যই চাইবে না জেল ফেরত আসামিকে তোমার জীবনসঙ্গী হিসেবে। তুমি নিজের জীবনে এগিয়ে যাও, আমি দাবি রাখবো না। আফরিন বাঁকা হাসি হেসে প্রতি উত্তরে যতখানি হাতে স্পর্শ করা যায় ততখানি স্পর্শ করে বলে, তুমি ফিরে আসা অবধি তোমার দায়িত্বগুলো না হয় আমার থাকুক। আমি নিলাম তো সব দায়িত্ব তোমার। তুমি শুধু ভুলগুলো শুধরে পবিত্র হয়ে ফিরে এসো, আমি অপেক্ষা করব। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষকে। খোদা হাফেজ।